পৃথিবীতে চিরকাল কেউই থাকে না। এই সত্যটা জানার পরও মানুষ অমরত্বের খোঁজে কত রকম পদ্ধতি, কত কিছু আবিষ্কার করেছে। কিন্তু দিন শেষে একসময় সবাইকে পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নিতে হবে। এই চিরন্তন বাস্তবতাটাকে ঘিরেই নির্মিত হয়েছে 2024 সালের কোরিয়ান হরর ফিল্ম দ্য সিন। এটা এমন একটা ছবি যা শুধু চোখে দেখার নয়, মনে গেঁথে রাখার মতো। এটা শুধু একটা হরর মুভি নয়, এটা ভয়ের এক নতুন সংজ্ঞা। জম্বি, অতৃপ্ত আত্মার ভয়, সবকিছু মিলিয়ে এমন একটা গল্প তৈরি করা হয়েছে যেখানে প্রতিটি মুহূর্তে আপনি ঠকঠক করে কেঁপে উঠবেন। কখনো মনে হবে আপনি কোনো বৈজ্ঞানিক রহস্যের মাঝে আছেন, আবার কখনো মনে হবে পুরনো এক অভিশপ্ত ইতিহাস আপনার চোখের সামনে খুলে যাচ্ছে। যারা জম্বি সিনেমা পছন্দ করেন, আবার ভৌতিক গল্প ভালো লাগে, তাদের জন্য এই মুভিটি এক কথায় এক্সট্রা অর্ডিনারি, যেখানে আপনি এক ছবির মধ্যেই তিনটা ভিন্ন রকম স্বাদ পেয়ে যাবেন। ভয়, কৌতূহল আর থ্রিলার। আমি গ্যারান্টি দিচ্ছি, একবার শুরু করলে চোখ সরাতে পারবেন না। চলুন তাহলে আর দেরি না করে ভয়ের অন্ধকারে হারিয়ে যাই। তো গল্পের শুরুতেই ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে, পাপ হচ্ছে শিশুর মতো, যেটা আমরা সৃষ্টি করি এবং তা সারা জীবন আমাদের বহন করতে হয়। এরপর দেখা যায় পুলিশের একটা গাড়ি জঙ্গলের দিকে যাচ্ছে। তখন একটা লোক সাদা কাপড় দিয়ে তার মুখ ঢেকে পুলিশের গাড়ির দিকে এলোপাথারি গুলি ছুটতে থাকে। এই লোকটার মুখ ঢাকা ছিল সাদা কাপড়ে এবং তাতে লাল রং দিয়ে অদ্ভুত রকমের কিছু মন্ত্রতন্ত্র লেখা আছে। এই লোকটিকে তা জানতে ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিয়ং নামের একটা মেয়েকে। সিয়ং একজন অ্যাক্টর, সে সাথে খুব ভালো ডান্স করতে পারে। কিছুদিন আগে সে একটা মুভির জন্য অডিশন দিয়েছিল, আর সেখান থেকে ফাইনালি তাকে সিলেক্ট করে ডাকা হয় এই মুভির লিড রোলের জন্য। মুভির ডিরেক্টর বুক তাকে জানায় এটা একটা হরর মুভি, তবে এই মুভিতে ডান্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে। তারপর জানা যায় কিছুদিন আগে একটা দুর্ঘটনায় সিয়ংয়ের মা মারা যায়। সিয়ং এখনো তার মায়ের শোক কাটিয়ে উঠতে পারেনি। সে সবসময় একাকিত্ব ফিল করত, যার কারণে সে চাইতো নিজেকে কোনো একটা কাজের ভেতর রাখতে, যাতে সে এই ট্রমা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারে। তো যাই হোক, সিয়ং চলে আসে এই মুভির শুটিং এর জন্য একটা পরিত্যক্ত জায়গায়। এখানে বড় একটা বিল্ডিং আছে, সেখানে তেমন একটা মানুষজনও থাকে না। সেই সাথে এখানে কোনো গাড়ির চলাচলও নেই, যার কারণে সিয়ংকে ওই জায়গায় যেতে ডাবল ট্যাক্সি ভাড়া দিতে হয়। বিল্ডিংটার কাছে আসতেই ডিরেক্টর বুকের অ্যাসিস্ট্যান্ট এডি সিয়ংকে রিসিভ করতে আসে। আর তারা যেতে যেতে এডি বলে বুক হচ্ছে খুব পপুলার হরর মুভির ডিরেক্টর। এ পর্যন্ত সে তার অনেকগুলো মুভির জন্য অ্যাওয়ার্ড পেয়েছে। যেতে যেতে এডি এটাও বলে তাদের পুরো টিম এখানে এসে পৌঁছায়নি, যেহেতু জায়গাটা একটু ভেতরের দিকে আর তেমন গাড়ি চলাচল নেই, তাই সবার আসতে একটু সময় লাগছে। বিল্ডিংটার সামনে আসতেই সিয়ং শুনতে পায় বিল্ডিং এর সামনে কারা যেন ফিসফিস করে কথা বলছে। শুধু তাই নয়, সিয়ং একটা ঘন্টা বাজার আওয়াজ পায়। সে শব্দটা শুনে সিয়ং প্রথমে একটু থমকে দাঁড়ায়, আর তখন তার চোখ গিয়ে পড়ে বিল্ডিং এর একটা জানালায়। সেখানে সে একটা ছায়া মূর্তির মতো কিছু একটা দেখতে পায়। এরপর সে বিল্ডিং এর ভেতর ঢুকতে গেলে হঠাৎ করে তার সামনে একটা মেয়ে উপর থেকে লাফিয়ে পড়ে, আর যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। পরক্ষণে সে দেখতে পায় এটা একটা পুতুল। এটাকে মুভির একটা সিনে উপর থেকে ফেলে দেওয়া হবে। তবে কথা হলো, এখনো তো শুটিং শুরু হয়নি, তাহলে আগেই কেন এই পুতুলটাকে ফেলে দেওয়া হলো? ভেতরে আসলে দেখা যায় বুক এডিকে বকাবকি করছে, কেন শুটিং শুরু হওয়ার আগেই পুতুলটা নিচে পড়লো। তখন এডি বুককে বুঝিয়ে বলে হয়তো ভুল করে রিমোটে চাপ লেগে গিয়েছে, তাই হয়তো নিচে পড়ে গিয়েছে। তখন বুক তাকে সাবধান করে জানিয়ে দেয় এই মুভির বাজেট কিন্তু খুবই কম, তাই যতটুকু কাজ করবে খুব সতর্কতার সহিত করবে। এদিকে সিয়ং শুটিং এর জন্য রেডি হয়ে নেয়। তখন সেখানেই তার চাউনের সঙ্গে দেখা হয়। চাউন তার স্কুল ফ্রেন্ড, তারা একসঙ্গে একই স্কুলে পড়াশোনা করেছে। কথায় কথায় চাউন জানায় সেই মুভিতে লিড রোল পেয়েছে, যেটা শুনে সিয়ং খুবই রেগে যায়, কারণ সে শুধু নিজেই এই মুভির লিড রোল প্লে করতে চায়। তাছাড়া সিয়ংয়ের সঙ্গে চাউনের সম্পর্ক একটা ঘটনার পর থেকেই খুবই খারাপ হয়ে যায়। আর ঘটনাটা কি তা আমরা একটু পরেই জানতে পারবো। এই বিষয়ে সিয়ং বুকের সঙ্গে কথা বলতে আসলে বুক তাকে বোঝায় এই মুভির হিরোইন দুইজন, কারণ আসল হিরোইন হবে ওদের দুজনের করা ডুয়েট ডান্স পারফরমেন্স। সেই সাথে বুক এটাও মনে করিয়ে দেয় আমি তোমাকে যেমনটা বলেছি ঠিক ওইভাবেই তোমাদের ডান্স পারফরমেন্স করতে হবে। তখন সিয়ং বুককে বলে আমার মনে হয় আমরা কোনো কিছু মুভিতে নতুন করছি না, কাউকে কপি করছি। তবে বুক বলে এত কিছু তোমার ভাবতে হবে না,
আমি যেটা বলেছি শুধু সেটাই করো। একথা শোনার পর সিয়ং ফ্রেশ হয়ে তার ডান্সের রিহার্সাল শুরু করে দেয়। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিয়ং যেদিন প্রথম এই ডান্সটা করেছিল সেদিন তার নাক থেকে রক্ত পড়ছিল এবং সে আয়নায় নিজের মুখ দেখলে তার ভেতর থেকে একটা শয়তানি প্রতিচ্ছবি বেরিয়ে আসে। তো যাই হোক, তাদের টিমের একজন বেসমেন্টে লাইট চেক করতে আসলে তখন সে সিয়ংকের মতো ঘন্টার আওয়াজ শুনতে পায়। তখন সে ঘুরে দেখতে যায় কিন্তু আশেপাশে কোনো কিছুই দেখতে পায় না। এরপর হঠাৎ করে তার চোখ গিয়ে একটা দেয়ালের গায়ে আটকায়। সেখানে লাল রং দিয়ে কিছু তন্ত্রমন্ত্র সিম্বল আঁকা ছিল। এটা দেখে তার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। এদিকে সিয়ং আর চাউন একসঙ্গে বসে তাদের এক্স বয়ফ্রেন্ড নিয়ে আলোচনা করছিল। মূলত তাদের বয়ফ্রেন্ড নিয়েই একসময় তাদের মাঝে ঝামেলা হয়েছিল। এরপর শুরু হয় তাদের মেন শুটিং। তারা শুটিং এর জন্য ছাদে ডান্স করছিল। ডান্স করার সময় সিয়ং তার সামনে একটা ভীষণ দেখতে পায়। সে দেখে ডান্স করতে করতে ছাদ থেকে লাফ দিচ্ছে। এই ভীষণটা দেখার পর সিয়ংয়ের শরীর খারাপ হতে শুরু করে এবং ছাদে দাঁড়িয়ে তাদের পুরো টিম দেখতে পায় পাশের একটা বিল্ডিং এ কয়েকজন লোক মিলে অদ্ভুত সিম্বল এঁকে সেটাকে ঘিরে রিচুয়াল করছিল। সিম্বলটা সম্পূর্ণ লাল কালি দিয়ে করা হয়েছে। এই সেম সিম্বলটাই সেদিন বেসমেন্টে ওই মেয়েটা দেখে অসুস্থ হয়ে পড়েছিল। অন্যদিকে ডিরেক্টরের কাছে কোনো স্ক্রিপ্ট ছিল না। সে শুধু জানতো এদেরকে দিয়ে খুব ভালোভাবে ওই ডান্সটা তুলে নিতে হবে। এরপর এডি নিচে আসলে দেখতে পায় যে মেয়েটা বেসমেন্টে অসুস্থ হয়ে পড়েছিল সে একা একা বিড়বিড় করে কথা বলছে। তখন এডি মেয়েটার কাছে আসতেই মেয়েটা অজ্ঞান হয়ে যায়। কিন্তু দেখা যায় হঠাৎ করে মেয়েটার হুঁশ ফিরে আসে এবং তার হাতে থাকা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে এডির ঘাড়ে জোরে জোরে আঘাত করতে থাকে। এক পর্যায়ে আঘাত গুরুতর হলে এডি সেখানেই মারা যায়। আর মেয়েটা রক্তাক্ত অবস্থায় ছাদের শুটিং স্পটে আসে। তাকে এমন ভাবে দেখে এখানে থাকা সবাই হতবাক হয়ে যায় এবং মেয়েটা ছাদের কিনারায় এসে রেলিং এর উপরে উঠে দাঁড়ায় আর শেষবার সিয়ংকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর সে সেখান থেকে ঝাঁপ দেয়। মূলত এইভাবে তাদের শুটিং এ পুতুলকে ফেলার কথা ছিল। সেখানে মেয়েটাই পড়ে যায়। সবকিছু দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় কিন্তু বুক এক অদ্ভুত রকম মুচকে মুচকে হাসতে থাকে। তার হাসি দেখে মনে হচ্ছে সে পুরো বিষয়টাকে এনজয় করছে। তখন তাদের টিমের একটা মেয়ে অ্যাম্বুলেন্সকে কল দিতে গেলে দেখে এই এরিয়ায় কোনো নেটওয়ার্ক নেই। এদিকে নিচে দেখা যায় ওই মেয়েটা একজন টিম মেম্বারের সামনে পড়েছে। টিম মেম্বার যখন তার দিকে তাকিয়েছিল তখন সে দেখতে পায় হঠাৎ করে মেয়েটা নড়তে শুরু করে আর মুহূর্তের ভেতর সে বেঁচে ওঠে। তার দিকে এগিয়ে আসে এবং জম্বির মতো এসে ঘাড়ে কামড় দেয় আর এরপর সেখান থেকে চলে যায়। তবে ছেলেটা সেখানেই মারা যায়। এসব কিছু সিয়ংরা উপর থেকে দেখছিল। এরপর তারা দেখতে পায় যে লোকটাকে কামড় দিয়ে মেরে ফেলেছে ওই লোকটা আবারও বেঁচে উঠেছে আর সেও ঠিক ওই মেয়েটার মতো জম্বি শয়তানে পরিণত হয়েছে। এরপর উপর থেকে কয়েকজন ভয়ে এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু তারা শেষ পর্যন্ত নিচে যেতে পারে না কারণ তারা এখানে ভয়ঙ্করভাবে ফেসে যায় আর কয়েকজন নিচের দিকে যেতে শুরু করে। সেখানে সিয়ং, চাউন আর বুক ছিল। তবে বুক পরিস্থিতি সামলানোর জন্য বলে আমি একদম রিয়েল মুভমেন্ট এই মুভিটি ইউজ করতে চাই। তাই সে ক্যামেরা বের করে সবার শুট নিতে শুরু করে। তখন সিয়ং দেখতে পায় তাদের পাশের দেয়ালে একটা সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ তাদেরকে মিথ্যে কথা বলে এই বিল্ডিং এ আনা হয়েছে। প্রথমে বলেছিল এটা একটা পরিত্যক্ত বিল্ডিং, এখানে কেউ বসবাস করে না, কিন্তু যদি কেউ বসবাস না করে তাহলে সিসিটিভি ক্যামেরা দিয়ে কেন তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এগুলো সবকিছু তাদের আগে থেকে পূর্ব পরিকল্পিত। এরপর তারা আবারও ওই বিল্ডিং থেকে পালানোর চেষ্টা করে। তখন তারা দেখতে পায় পুরো অ্যাক্সিস গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এটাও তাদের প্ল্যান। হঠাৎ করে দেখা যায় এডি এসে বুকের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে সিয়ং, চাউন সেই সাথে তাদের টিমের আরো দুজন মেম্বার দৌড়ে পালাতে শুরু করে যাতে এডি তাদের উপর অ্যাটাক করতে না পারে। সে এখন জম্বি হয়ে গিয়েছে। তবে তারা বিল্ডিং থেকে দৌড়ে বের হয়ে আসলেও বাইরে এসে দেখতে পায় বাড়ির গেটে বড় একটা তালা ঝুলছে। তালাটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেই সাথে তালার সঙ্গে কয়েকটা পাখি মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা হয়তো কোনো শয়তানি রিচুয়ালের জন্য করা হয়েছে। এসব কিছুতে ভয় না পেয়ে একজন বাইরে যাওয়ার জন্য খুব উতলা হয়ে ওঠে কিন্তু দেখা যায় মুহূর্তের ভেতর একটা জম্বি এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেই সময় সিয়ং দেখতে পায় অনেকগুলো জম্বি
সেখানে শিকল দিয়ে বাঁধা আছে, যাতে কেউ গেটের বাইরে যেতে না পারে। অনেকক্ষণ ধরে এই জম্বিদের হাবভাব দেখে সিয়ং অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, আর তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে হয়তো জম্বিদের মতো মানুষের রক্ত আর মাংস খাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। তখন দেখা যায় পাশে থাকা একজন যাকে জম্বি কামড় দিয়েছিল তাকে রড দিয়ে পিটিয়ে মেরে ফেলে, নয়তো ও বেঁচে থাকলে কিছুক্ষণ পর ও জম্বি হয়ে তাদের অনেক বড় বিপদের কারণ হতে পারে। তখন আবারও সিয়ং দেখতে পায় তার নাক থেকে রক্ত বেরিয়ে আসছে। তখন তারা আর বেশি দেরি না করে এখান থেকে আবারও দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন দৌড়ানোর সময় চাউন মাঝ রাস্তায় হোঁচট খেয়ে নিচে পড়ে যায়, কিন্তু সিয়ং আর টিম মেম্বাররা একজন দৌড়াতে গিয়ে গাড়িতে উঠে পড়ে। পেছনে যে চাউন পড়ে গিয়েছে সেটা তারা লক্ষ্য করে না। গাড়িতে উঠে দেখে চাউন তাদের সঙ্গে নেই। তখন তারা বুঝতে পারে চাউন বাইরে রয়ে গিয়েছে, যার কারণে সিয়ং বাইরে এসে চাউনকে নিতে চায়। কিন্তু তারা বাইরে বের হওয়ার আগেই সেখানে বেশ কয়েকটা জম্বি এসে তাদের গাড়ির উপর অ্যাটাক করে দেয়। তো যাই হোক, সিয়ং সেই মেম্বারটাকে নিয়ে গাড়ি চালিয়ে বাইরে চলে আসে। আর তারা যখন বাইরের দিকে যাচ্ছিল তখন একটা লোক মাথায় সাদা কাপড় পরে তাদের গাড়িতে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। দৃশ্যটা আমরা একদম গল্পের শুরুতেই দেখেছিলাম। সিন বর্তমানে আসলে দেখা যায় লোকটা সিয়ংকের গাড়িতে গুলি করলে সিয়ংদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন গাড়ির ভেতর সিয়ংকের তার মায়ের গাড়ি অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে। মূলত সিয়ংকের মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তবে সিয়ং কিছু একটা করে গাড়ির ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। আর দুর্ভাগ্যবশত যে এই গাড়িটা ড্রাইভ করছিল তাদের টিম মেম্বারকে এসে জম্বিরা অ্যাটাক করে মেরে ফেলে। কিছুক্ষণ পর দেখা যায় সিয়ং একটা পরিত্যক্ত বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে। আর তখন তাকে দেখে একটা জম্বি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। এদিকে স্কুলের বিল্ডিং থেকে বড় একটা মাইক লাগিয়ে তন্ত্রমন্ত্র চালানো হয়। তন্ত্রমন্ত্র শোনার পরে জম্বিরা সবাই একত্রিত হয়ে এখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। মূলত এই কাল্টরা তাদের তন্ত্রমন্ত্র দিয়ে জম্বিদের নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, ওই বিল্ডিং এর সিসিটিভি ক্যামেরা লাগিয়ে এরাই দূর থেকে সবার গতিবিধি পর্যবেক্ষণ করছিল, কে কোথায় কি করছে সেগুলো। অন্যদিকে পরিত্যক্ত বাড়িতে সিয়ং মনে করে সে হয়তো এই যাত্রায় বেঁচে গিয়েছে। তখনই তাকে অবাক করে দিয়ে তার সামনে বুক এসে হাজির হয়। আর তাকে দেখে সিয়ং ভয়ে চিৎকার করতে গেলে বুক তার মুখ চেপে ধরে। তখন সিয়ং ধীরে ধীরে ডিরেক্টরের কাছে জানতে চায় এই বিল্ডিং এ কি হচ্ছে, তাদের সঙ্গে এমনটা করা হচ্ছে কেন। তখন ডিরেক্টর বুক জানায়, আমি নিজেও জানি না এখানে কি হচ্ছে, আমাকে শুধু বলা হয়েছিল তোমাকে এই মুভির জন্য কাস্ট করতে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় একটা মহিলা বুককে অনেক টাকা দিয়ে একটা মুভির স্ক্রিপ্ট ধরিয়ে দেয় তাকে মুভি পরিচালনা করার জন্য। মহিলাটা বুককে বলে দিয়েছিল তোমার কোনো কিছু করার দরকার নেই, আমি শুধুমাত্র যে ডান্সটা তোমাকে দেখাবো তুমি শুধু সেটারই পারফরমেন্স সিয়ংকে দিয়ে করিয়ে নেবে। ডিরেক্টরকে একটা ডান্সের রেফারেন্স ভিডিও দিয়েছিল, সেখানে দেখানো হয় এই ডান্স করার ফলে একটা মৃত ব্যক্তি আবারও জীবিত হয়ে যায়। তবে সে পুরোপুরি মানুষ নয়, বরং জম্বি হয়ে গিয়েছিল। বুক আবারও বলে মহিলাটা কাল্টের মেম্বার, আর সে একদম তার পার্সোনাল কার্যসিদ্ধি করার জন্য সিয়ংকে তার মুভিতে কাজ করাচ্ছে। তাছাড়া বুক বলে আশেপাশে যা কিছু হচ্ছে সেটা আমি এনজয় করছি, বেশ ভালোই লাগছে। চোখের সামনে এতগুলো মানুষের জীবন চলে যাচ্ছে, সবাই জম্বি হয়ে যাচ্ছে, সেটাতে তার কোনো মাথা ব্যথা নেই। তো ডিরেক্টরের এই হাসি আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ সে বাইরে বের হতেই তার গায়ে একটা গুলি লাগে আর সে সেখানেই মারা যায়। এতক্ষণে এখানে পুলিশ চলে এসেছে আর অফিসাররাই বুকে গুলি করেছে। এরপর সিয়ংক বাইরে বেরিয়ে আসে আর দেখতে পাই পুলিশ আর গোয়েন্দা টিম কাল মেম্বারদের ধরার জন্য এখানে এসেছে। অফিসাররা বারবার সিয়ংকের কাছে জানতে চায় কাল মেম্বাররা কোথায়। সিয়ং পরিষ্কার করে জানিয়ে দেয় আমি জানি না তারা কোথায় আছে। একথা শুনে অফিসাররা মনে করে সেও হয়তো কাল মেম্বার। তবে সিয়ং সকল পুলিশ অফিসারকে সাবধান করে দিয়ে বলে এখানে জম্বি আসার আগেই আমাদেরকে দ্রুত এখান থেকে পালিয়ে যেতে হবে, না হলে সবাইকে এখানে বসে মরতে হবে। এসব কথা শুনে পুলিশ অফিসারের বিশ্বাস না হলে সিয়ং একাই তাদের সবাইকে ফেলে রেখে দৌড়াতে শুরু করে। তখন অফিসার পিছন থেকে সিয়ংকে গুলি করতে শুরু করে। এই অফিসার একজন দক্ষ শুটার ছিল, তার বন্দুকের গুলি কখনোই টার্গেট মিস করে না। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখা যায় এই প্রথমবার তার বন্দুকের গুলি মিস হয়েছে। অফিসারের মনে হতে থাকে কোনো অদৃশ্য শক্তি সিয়ংকে তার পিস্তলের গুলি থেকে প্রোটেক্ট করেছে। কিছুক্ষণের ভেতর সিয়ংকের বলা কথাটাই সত্যি হয়। কয়েকজন জম্বি এসে অফিসারদের উপর অ্যাটাক করে দেয়। সিয়ং ততক্ষণে জঙ্গলের ভেতরে পালিয়ে গিয়েছে। তবে সে জঙ্গলের ভেতর আসতেই একজন অফিসার তাকে ধরে ফেলে। সে কিছু বলতেই যাবে ঠিক তখনই দেখা যায় কি একজন এসে অফিসারের মাথায় গুলি করে দেয় যাতে সে সেখানেই মারা যায়। মূলত একজন কাল্টের মেম্বার এই অফিসারের মাথায় গুলি করে দিয়েছে। এদিকে শুরু হয় পুলিশ অফিসার আর
আর কাল মেম্বারদের ভেতর বন্দুক যুদ্ধ। তারা মুখোমুখি একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে। এমন পরিস্থিতিতে কাল মেম্বাররা পুলিশদের সঙ্গে কি করবে সেটা বুঝে উঠতে পারে না। তাই একজন কাল মেম্বার তাদের লিডারের কাছে ফোন দিলে লিডার তাদের সবাইকে হুমকি দিয়ে বলে, এখানে যারা আছে সবাইকে মেরে ফেলো, আর শুধুমাত্র ওই মেয়েটাকে আমার সামনে জীবিত নিয়ে আসো। এরপর কাল মেম্বাররা একে একে সকল অফিসারকে মেরে ফেলতে শুরু করে। তবে সেই শুটার অফিসার মারা যাওয়ার আগে কাল মেম্বারদের লিডারকে গুলি করে তাকেও সেখানে মেরে ফেলে। এসব কিছু সিয়ং তার চোখের সামনে দেখে মেনে নিতে পারছিল না। এমন সময় পেছন থেকে চাউনি এসে সিয়ংকে ধরলে সিয়ং অনেক ভয় পেয়ে যায়। এরপর তারা দুজন আবারও জঙ্গলের ভেতর থেকে তাদের যত শক্তি ছিল সবটুকু শক্তি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। একটা পর্যায়ে গিয়ে সিয়ং অনেক দুর্বল হয়ে যায়। তবে তাকে চাউন একটা গ্যাস স্টেশনে নিয়ে আসে এবং সেখানে আসার পর চাউন ফোন করে কারো কাছে হেল্প নেওয়ার চেষ্টা করে। তখন সিয়ং বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য যায়। তখন সে দেখতে পায় আবারও তার নাক থেকে গড়গড় করে রক্ত পড়ছে। সিয়ং যখন আয়নার ভেতর তাকায় তখন সেই শয়তানি রূপী আত্মাটা আবারও তার চোখের সামনে ভেসে ওঠে। মূলত এটা আর কেউ নয়, বরং এটা ছিল সিয়ংকের মায়ের আত্মা। সিয়ং তার মায়ের আত্মা দেখে তার মায়ের কথাগুলো মনে পড়ে। মৃত্যুর আগে সিয়ংকের মা পাগল হয়ে গিয়েছিল। সে সবসময় সিয়ংকে বলতো, তুই এখান থেকে পালিয়ে যা, নয়তো ঔষধ কোম্পানির লোক তোকে মেরে ফেলবে। মূলত সিয়ংকের মা রিয়েলাইজ করতো বড় একটা ওষুধ কোম্পানির লোকেরা এসে তার একমাত্র মেয়েকে মেরে ফেলবে, যার কারণে সে উঠতে বসতে সবসময় তার মেয়েকে সাবধান করতো। তো যাই হোক, সিয়ং ওয়াশরুম থেকে বেরিয়ে আসলে চাউন তাকে পানি খেয়ে রিল্যাক্স হতে বলে। এই পানি খেতে খেতে সিয়ং চাউনকে বলে, আমার জন্য আমার মা মারা গিয়েছে, কারণ একদিন আমি আর আমার মা কার ড্রাইভ করে বাড়ি ফিরছিলাম, তখন অ্যাক্সিডেন্টে আমার মা সেখানেই মারা যায়। মূলত সিয়ং তার মায়ের অ্যাক্সিডেন্টের জন্য নিজেকেই দায়ী করত। পানি খাওয়ার পরপরই সিয়ংকের মাথাটা হঠাৎ করে ঘুরতে শুরু করে। সেখানে সে অজ্ঞান হয়ে যায়। আসলে সিয়ং যখন ওয়াশরুমে ছিল তখন চাউন তার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, কারণ চাউন ওই কাল মেম্বারদের সঙ্গে কাজ করছে। এরপর সিয়ংকের জ্ঞান ফিরলে সে দেখতে পায় একটা বিল্ডিং এর ভেতর তাকে চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর অনেকগুলো কাল মেম্বার তার সামনে দাঁড়িয়ে আছে। তখন ভয় পেয়ে সিয়ং এই কাল মেম্বারদের কাছে তার প্রাণ ভিক্ষা চায়। কান্না করে তাকে সেখান থেকে ছেড়ে দিতে বলে। সিয়ং বুঝতে পারছিল না এই কাল মেম্বাররা হঠাৎ করে তার পিছনে কেন পড়েছে, তাকে কেনই বা মারতে চাচ্ছে। তো কাল মেম্বাররা সিয়ংকের কোনো কথাই শোনে না, বরং তাকে গুলি করে মেরে ফেলে। এদিকে কাল্টের অন্য মেম্বাররা এই জঙ্গলে থাকা সকল জম্বিদের গুলি করে মেরে ফেলছিল। এরপর আবারও দেখা যায় সিয়ং এক ঝটকায় বেঁচে ওঠে। তখন কাল লিডার তার মুখের মাস্ক খুলে সিয়ংকে থ্রেট দিয়ে বলে, আমি তোকে যত নির্মম ভাবে পারি তত কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। তাছাড়া সিয়ংকো খুব শকড হয়ে যায়, সে আবারও কিভাবে বেঁচে উঠলো। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিয়ং হাই স্কুলে পড়ার সময় চাউন তার ক্লাসমেট ছিল, আর এই চাউন হলো কাল লিডারের একমাত্র মেয়ে। চাউন আর সিয়ং দুজনেই একটা ছেলেকে ভালোবাসতো। তবে ছেলেটা একদিন চাউনকে রিজেক্ট করে দিয়ে সিয়ংকে কিস করে। কিছুদিন পর রোড অ্যাক্সিডেন্টে সেই বয়ফ্রেন্ডটা মারা যায়। তখন থেকে চাউন তার বয়ফ্রেন্ডের জন্য ডিপ্রেশনে চলে যায়। এক পর্যায়ে সে সুইসাইড করে মারা যায়। এরপর দেখা যায় সিয়ংকের মা একটা বড় ওষুধ কোম্পানিতে চাকরি করত, আর ওই ওষুধ কোম্পানির সায়েন্টিস্টরা এমন একটা ওষুধ বানানোর জন্য রিসার্চ করছিল যে ওষুধ দিয়ে মানুষকে অমরবার চিরজীবী করা যাবে। আর এই ঔষধের মেন কেমিক্যালটুকুই সিয়ংকের মা তার মেয়েকে চিরজীবী করার জন্য চুরি করে নেয়। সে তার মেয়েকে চিরদিন জীবিত রাখতে চায়, তাই সে তার মেয়ে সিয়ংকে এই মেডিসিনটা ইনজেক্ট করে দেয়। এরপর থেকে সিয়ং চিরজীবী হয়ে যায়, অর্থাৎ তার যতই মৃত্যু হোক সে কখনো মরবে না। এমনকি সিয়ংকের ব্রেন এখন জম্বিদের মতো হয়ে গিয়েছে। তো যখন এই বিষয়টা জানাজানি হয় তখন পুলিশ এসে সিয়ংকের মাকে ধরে নিয়ে যেতে চায়। তখন সিয়ংকের মা পুরোপুরি পাগল হয়ে যায়, আর তখন থেকেই সে সবার সামনে বলতে শুরু করে, ওষুধ কোম্পানির লোক তোমাকে মারতে আসছে। আর এই কথাটাই সে সবসময় সিয়ংকে বলতো। তবে এখানে আরো একটা টুইস্ট রিভিল হয়, ওই ওষুধ কোম্পানির মালিক হলো চাউনের মা, আর এই কাল মেম্বারদের লিডার। যেহেতু এই একমাত্র ওষুধের কৌটাটাই সিয়ংকের মা চুরি করে নিয়েছে তার মেয়ের জন্য, তাই কাল লিডার তার মেয়ে চাউনকে বাঁচাতে পারেনি, আর চাউন এখানেই মারা যায়। চাউনের মৃত্যুতে তার বাবা মা পুরো পাগল হয়ে যায়। আর তখন আমরা দেখেছিলাম চাউনের বাবা হলো সে লিডার যাকে পুলিশ অফিসার জঙ্গলের ভেতর গুলি করে মেরে ফেলেছিল। তবে এরপর চাউনের বাবা মা তাদের সন্তানের অভাব পূরণ করার জন্য নামরা নামের একটা মেয়েকে নিয়ে আসে এবং তাকে শর্ত
শর্ত জুড়ে দেয় তাকে সবসময় তাদের মেয়ে চাউন হয়ে বাঁচতে হবে, যার কারণে তারা নামরাকে অনেক অনেক টাকা দেয়। সেই সাথে তারা এটা প্ল্যান করে যে করেই হোক সিয়ংকে মেরে তার আসল মেয়ে চাউনকে আবারও বাঁচিয়ে তুলবে। তারা এই বিষয়ে নামরাকে কোনো কিছুই জানায় না। এরপর তারা অনেক খোঁজাখুঁজির পর এক অদ্ভুত রিচুয়াল সম্পর্কে জানতে পারে। তারা যদি এই রিচুয়াল করে তাহলে একটা আত্মাকে তারা মৃত ব্যক্তির শরীরে ঢোকাতে পারবে। তাদের এই এক্সপেরিমেন্টের পর দেখা যায় লোকটাকে বাঁচানো গেলেও সে জম্বি হয়ে যায়, যেমনটা আমরা বুকের রেফারেন্স ভিডিওতে দেখেছিলাম। সিন বর্তমানে আসলে সিয়ং জানতে চায় আপনি আমাকে মারতে চান কেন? তখন জানা যায় চাউনের ছোটবেলা থেকে একটা অসুখ ছিল, যার কারণে তার নাক থেকে প্রায় রক্ত বের হতো। তাছাড়া তার আশেপাশের মানুষদেরকে সে বশ করতে পারত। তাই তারা মনে করেছিল সিয়ংকে মেরে তার মেয়ে চাউনের আত্মাটাকে নামরা দেহে ঢুকিয়ে দিবে। তবে তাদের প্ল্যান সম্পূর্ণ হওয়ার আগেই একটা জম্বি সিয়ংকের উপর হামলা করে দেয় আর তাকে টুকরো টুকরো করে খেতে শুরু করে। সেখানে সিয়ং ফাইনালি মারা যায়। এরপর দেখা যায় ছাদে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। এটা মূলত নামরা। চাউনের মা মনে করে তার মেয়ের আত্মা নামরা শরীরে চলে আসবে। দেখা যায় তার প্ল্যান কোনো কিছুই হয় না। তখন নামরা চাউনের মার দিকে তাকিয়ে বলে আমি আমার কাজ করে দিয়েছি, তোমারও প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে, তাই এখন আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি। এরপর নামরা তার সামনে থেকে চলে যায়। তবে নামরা চলে যাওয়া দেখে চাউনের মার চোখে পানি চলে আসে, কারণ সে মনে করেছিল ধীরে ধীরে তার মেয়ে চাউন নামরা দেহে প্রবেশ করবে। এই বিষয়গুলো কিছুই নামরা জানতে পারে না, কিন্তু তার প্ল্যানটা পুরোই ডিসমিস হয়ে যায়। এদিকে দেখা যায় নামরা সেখান থেকে বেরিয়ে তার বাড়িতে আসে আর সে অদ্ভুত রকম অনুভব করতে শুরু করে। তাই যখন সে আয়নায় নিজের মুখ দেখে সে তখন দেখতে পায় তার ভেতরে সিয়ংকের চেহারা চলে আসছে। এটা দেখেই নামরা নিজে নিজে হাসতে শুরু করে। এতক্ষণ পর্যন্ত এই সবকিছু ঠিক ছিল। এরপর আসে এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর একটা টুইস্ট। যখন সিয়ং গ্যাস স্টেশনে ছিল তাকে যে পানি দেওয়া হয়েছিল অজ্ঞান করার জন্য, তখন তারা সিয়ংকে নিয়ে যে প্ল্যান করেছিল তেমন কোনো কিছুই হচ্ছিল না। মূলত সিয়ং তখন তার মুখ ঘুরিয়ে মনে মনে কিছু তন্ত্রমন্ত্র পড়তে শুরু করে। মূলত এই গল্পে প্রধান ভিলেন ছিল সিয়ং। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিয়ংকের যে বয়ফ্রেন্ড ছিল সে আসলে তাকে ভালোবাসতো না, শুধুমাত্র সিয়ং তাকে পছন্দ করত। এই ছেলেটা মূলত চাউনকে ভালোবাসতো। তবে সিয়ংকে যেহেতু বশ করার পাওয়ার ছিল তাই সে ওই ছেলেটাকে তার কন্ট্রোলে নিয়ে আসে। তারপর চাউন যখন সেখানে আসে তখন সে চাউনকে দেখিয়ে ছেলেটাকে কিস করে, যাতে চাউন ছেলেটাকে ভুল বোঝে। ছেলেটা যখন সিয়ংকের কন্ট্রোল থেকে বেরিয়ে যায় তখন থেকে সিয়ংকে সে ঘৃণা করতে শুরু করে। আর ওই ছেলে সিয়ংকের বসে থাকা অবস্থায় তাকে দিয়ে চাউনের সঙ্গে ব্রেকআপ করিয়েছিল। শেষ পর্যন্ত এসব বিষয়গুলো ধামাচাপা দেওয়ার জন্য সিয়ং ছেলেটাকে বশ করে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় আর ছেলেটা মারা যায়। আর এখানে জানা যায় চাউন কখনো সিয়ংকে হিংসা করতো না, বরং সিয়ং চাউনকে হিংসা করত, যার কারণে সে আগে থেকেই কাল মেম্বারদের প্ল্যান বুঝতে পেরে নিজের আত্মা নামরার ভেতরে ঢুকিয়ে দেয় আর নামরাকে তার জায়গায় বসিয়ে দূর থেকে তাকে কন্ট্রোল করতে থাকে। এইভাবে সে পুরো কাল মেম্বারদের চোখে আঙ্গুল দিয়ে বোকা বানিয়ে রেখেছে। এরপর সে নামরার দেহে থেকে যায়। একদম শেষ দৃশ্যে দেখা যায় একজন তান্ত্রিক কাছ থেকে নামরাকে দেখলে বুঝতে পারে এ আসল নামরা নয়, নামরা মারা গিয়েছে। তাই সে প্রতিজ্ঞা করে যে নামরা দেহ ইউজ করছে তাকে সে শেষ করে দিবে। মূলত উনি হলেন নামরার গুরু। আর এখানেই আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।